হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কোন কোন ফ্যাক্টরগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। যাই হোক, তো মার্কেটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিফটি 24,000 মোটামুটি ভাবে ক্রস করলো এবং তার সাথে সেন্সেক্সও মোটামুটি 77,000-এর উপরে গিয়ে 77,218 ইন্ট্রাডে বেসিস একটা হাই বানালো এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে ফাইন্যান্সিয়াল যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলো ভালো পারফরমেন্স আজকের ডেটে দেখিয়েছে এবং আহ, এর মেইন যে কারণটা সেটা কিন্তু ক্রুড অয়েল এবং ক্রুড অয়েল প্রাইস অনেকটা পরিমাণ ফল করেছে বলেই আমরা এই টাইপের ইভেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে সাথে আবার ফ্রেশ যে সমস্ত নিউজগুলো উঠে আসছে তাতে করে আবার ট্রাম্প এবং ইরানের মধ্যে যে ডিল, সেই ডিলটা যে ফাইনালাইজড হয়নি এবং নতুন করে দুপক্ষই আবার থ্রেট দিচ্ছে এই টাইপের ওয়ারের জন্য, রাইট? এবং যদিও জি সামিট থেকে শুরু করে বিভিন্ন জি সামিটের মধ্যে অর্থাৎ G7 এর মধ্যে যে মানে ডিসকাশন গুলো হওয়ার কথা ছিল, সেই ডিসকাশন থেকে বোঝা যাচ্ছে যে এখানে টোটালি মানে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটাকে আহ, কম করার বেশ ভালো রকমের প্রপোজাল উঠেছিল G7 সামিট থেকে। এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, যে চায়না যে পরিমাণ রেয়ার আর্থ মেটেরিয়াল পুরো পৃথিবীকে সাপ্লাই করে মোটামুটিভাবে 90% এর কাছাকাছি, সেই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছিল G7 থেকে যেটা উঠে এসছে ডিসকাশন থেকে, সেটা হচ্ছে যে 60% এর কাছাকাছি চায়নার থেকে নেওয়া হবে, বাকি 40% প্রত্যেকটা দেশ যাতে অন্য বিভিন্ন সোর্সের কাছ থেকে নেয় যাতে চায়নার উপর ডিপেন্ডেন্সিটা কমানো যায়, এইরকম একটা ডিসকাশনও এখানে কিন্তু উঠে এসছে। তো যাই হোক, এটা একটা দিক G7 সামিটের। এর সাথে সাথে ট্রাম্পের যেটা বক্তব্য যে ইরান কোনো কালেই যেন নিউক্লিয়ার উইপন না পায় এবং এটা হচ্ছে তার যে ডিলটা তিনি করতে যাচ্ছেন সেই ডিলটার মেন বক্তব্য। তো এটাকে কেন্দ্র করে এবং তার সাথে ইসরায়েল যেভাবে অ্যাটাক করছে লেবাননের ওপর, এই সমস্ত কিছু নিয়ে পুরো বিষয়টা আবার ঘেঁটে যাওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে, যে কারণে ক্রুড অয়েলের মধ্যে আমরা সামান্য পরিমাণ আবার আস্তে আস্তে বৃদ্ধি দেখতে পাচ্ছি। এটা গেল হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আজকে রাত্রে ইউএস এর ফেডের অর্থাৎ ফেডারেল রিজার্ভের যে রেট, সেই রেটের ডিসকাশন আছে এবং এক্ষেত্রে এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন জেরম পাওয়েল ফেডের, এখন হচ্ছেন কেভিন ওয়ার্স। তো কেভিন ওয়ার্স এর আন্ডারে এটা ফার্স্ট রেট ডিসিশন হতে চলেছে ইউএস এর ফেডারেল রিজার্ভের এবং এক্ষেত্রে যদি রেট হাইক হয় তাহলে মার্কেটের মধ্যে একটা আমরা বড় রকমের রিয়াকশন দেখতে পাবো। রেট কাট হলেও মার্কেটের মধ্যে আবার একটা বড় রকমের রিয়াকশন আমরা দেখতে পাবো। এখন যেটা ইম্পর্টেন্ট, যাই হোক না কেন, রেট হাইক হোক বা রেট কাট হোক বা নিউট্রাল থাকুক, যেটাই হোক না কেন, দুটো অ্যাসেট ক্লাসের মধ্যে কিন্তু আমরা বড় রকমের পরিবর্তন দেখতে পাবো এবং এটা কিন্তু একটা ট্রেডিং অপরচুনিটি ইমিডিয়েট বেসিসে, রাইট? কখন না, রাত্রি 11:30 টু 12:30টার মধ্যে এই ট্রেডিং অপরচুনিটিটা তৈরি হবে কেভিন ওয়ার্সের বা বক্তব্যের সাথে সাথে, রাইট? এবং এই দুটো অ্যাসেট হচ্ছে অ্যাকচুয়ালি বিটকয়েন এবং গোল্ড। তো সুতরাং যারা বিটকয়েন এবং গোল্ডে ট্রেড করেন তাদের জন্য আজকের রাতটা বেশ ভালো রকমের ইন্টারেস্টিং একটা রাত হতে চলেছে, রাইট? তো এটা হচ্ছে এই সেকেন্ড নিউজটার অ্যাকচুয়ালি বক্তব্য এবং এর সাথে এই এফওএমসির মিটিং থেকে কি পলিসি আপডেট আসে এবং নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্সের বক্তব্য বা তিনি কিভাবে ইউএস ইকোনমিকে দেখছেন তার একটা ধ্যান ধারণা আমরা আজকে রাত্রে পাবো এবং তার ওপর বেস করে আমাদের মার্কেটের অর্থাৎ ইউএস মার্কেট গ্লোবাল মার্কেটের একটা আউটলুক তৈরি হবে এবং যেটা এই যে এনার্জি ক্রাইসিস চলছে অর্থাৎ এনার্জি এবং গ্যাসের যে কস্ট বাড়তে চলেছে কনস্ট্যান্টলি, সেই জায়গা থেকে দেখতে গেলেও তার বক্তব্যটা কিন্তু ভীষণ রকমের ভাইটাল। তো এই বক্তব্যটার উপর মার্কেটের একটা ফ্রেশ আউটলুক তৈরি হতে চলেছে। থার্ড যে নিউজটা রয়েছে এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনএসসি ইন্ডিয়ার একটা বড় আইপিও আনতে চলেছে এবং এক্ষেত্রে এই যে আইপিওটা আনতে চলেছে সেক্ষেত্রে এনএসসি 6% এর কাছাকাছি ইকুইটি ডাইলুটেড হবে এবং এনএসসি যেহেতু বিএসসির কম্পিটিটর বলা যেতে পারে
এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে যেহেতু এনএসসির এই নিউজটা আসার কথা এসছে, সেই কারণে আমরা বিএসসির মধ্যে 3.92% কাছাকাছি একটা ফল লক্ষ্য করেছি, রাইট? তো এটাও একটা ইম্পর্টেন্ট মানে ইনফরমেশন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিআইসি অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা একটা অফার ফর সেলে কিছু শেয়ার নিয়ে এসছে এবং সেই শেয়ারগুলো তারা রিটেল বিডার্সদের জন্য ওপেন করেছে। 5% এর কাছাকাছি স্টেক রয়েছে, যেগুলো এইভাবে অফলোড করা হবে। তো জিআইসির এই আইপিওটাও বা ওএফএসটাও ভীষণ রকম ইম্পর্টেন্ট মার্কেট পার্সপেক্টিভ থেকে। তো এই সমস্ত নিউজগুলো আজকের ডেটে রয়েছে এবং এগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। এরপরে আমি আসছি ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচারটা আমরা আজকে দেখলাম, সেটা মোটামুটিভাবে 0.5%-এর কাছাকাছি একটা স্লাইডলি রাইজ বলা যেতে পারে। নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি অ্যাক্রস দ্য সেক্টর, এবং ভিক্সকে স্লাইডলি আমরা ডাউন হতে দেখলাম। ইউএসডি আইএনআর মোটামুটি ফ্ল্যাট, বিটকয়েন প্রাইস 2%-এর কাছাকাছি ডাউন, এবং ইউএস এর যে বন্ডের ইল্ড রয়েছে সেই ইল্ডও সামান্য পরিমাণ বেড়েছে, অর্থাৎ বন্ডকে কিছুটা পরিমাণ ডাম্প করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল মানে সমস্ত অ্যাসেট ক্লাস বা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে ইনফরমেশন। নেক্সট যে ইনফরমেশনটা উঠে আসছে সেটা হচ্ছে আজকের মার্কেটে আমরা ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল স্টকের মধ্যে, বিশেষ করে মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে ভালো রকমের একটা র্যালি দেখলাম, যেখানে আইডিবিআই ব্যাংকে 17%-এর কাছাকাছি বাড়তে দেখলাম। কার্ট্রেড 9%, স্নাইডার 7%, ইউকো ব্যাংক 7% এবং ট্রেন্ড 7%-এর কাছাকাছি বেড়েছে। এবং উল্টো দিক থেকে দেখতে গেলে টাটা মোটরস প্রাইভেট ভেহিকেল 8% ডাউন, বিএসসি 4%-এর কাছাকাছি ডাউন, আরতি ইন্ডাস্ট্রি 3% ডাউন, সাইএন্ড 3% ডাউন, ফ্যাক্ট 3%-এর কাছাকাছি ডাউন। তো এইগুলো হচ্ছে টপ 5 লুজার্স যারা মার্কেটের মধ্যে ছিল আজকের নিফটি 500-এর মধ্যে। এছাড়া আমরা যদি নিফটির হিট ম্যাপ দেখার চেষ্টা করি, ম্যাক্সিমাম শেয়ারই তারা 1%, 1.5% এইরকম ভাবেই একটা বৃদ্ধি, এবং এর সাথে একটা স্লাইডলি পজিটিভিটি আমরা লক্ষ্য করছি। সেরকম বড় রাইজ বা বড় ফল সেরকম কিছুই আমরা আপাতত দেখতে পাইনি, একমাত্র ভেল ছাড়া। এবং এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর আজকের ডেটে কিন্তু 3.91%-এর কাছাকাছি বেড়েছে। সুতরাং ডিফেন্সের মধ্যে একটা পজিটিভিটি আউটলুক তৈরি হয়েছে, এবং নিফটি কনজিউমার ডুরেবলসের মধ্যেও 2%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়া নিফটি মেটাল 1%-এর কাছাকাছি বেড়েছে। বাকি সমস্ত ইন্ডেক্সগুলো মোটামুটি ভাবে দেখতে গেলে আপাতত ফ্ল্যাট রয়েছে। এরপরে আমরা যদি গ্লোবাল ইন্ডেক্স পার্সপেক্টিভ থেকে দেখি, সমস্ত গ্লোবাল ইন্ডেক্সই মোটামুটি ভাবে একটা মানে ওই আহ, ঝড়ের আগে যেরকম সিচুয়েশনসটা হয় একটু থেমে থাকে, ঠিক এক্স্যাক্টলি সেই রকম ভাবেই থেমে রয়েছে। তার মেইন যেটা কারণ সেটা হচ্ছে যে ফেডের এই রেট কাট। তো ফেডারাল রিজার্ভ কি বক্তব্যটা রাখে তার ওপর কিন্তু আমরা এখান থেকে একটা ভালো আউটলুক পেতে চলেছি। এছাড়া শুক্রবারের মধ্যে এই পিস ডিলটা আশা করি সাইন হবে না। যদি হয়ে যায় তাহলে সেটা মার্কেটের জন্য পজিটিভ হবে। যদি না হয় উইকেন্ডের মধ্যে ফার্দার ম্যানিপুলেশন এবং যেরকম ঘটনাগুলো আমরা আগেও দেখেছি সেই টাইপের ঘটনাই হয়তো ঘটতে দেখব। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এনার্জি প্রাইসেস অনেকটা পরিমাণ ডাউন, $80 থেকে নেমে এখন ডাব্লিউটিআই ক্রুড 76 এবং ব্রেন্ট ক্রুড ওই 80-র কাছাকাছি ঘোরাফেরা করছে, কিন্তু এর মধ্যে স্লাইডলি আমরা একটু বৃদ্ধি দেখতে পাচ্ছি। এছাড়া জিগ প্রাইস 1%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়া বাকি সমস্ত প্রিসিয়াস মেটাল, এনার্জি কমোডিটিস বা বেস মেটালের মধ্যে সেরকম বড় কোনো বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না কমোডিটি মার্কেট পার্সপেক্টিভ থেকে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট। নিফটির যে ওপেন ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি, সেই ওপেন ইন্টারেস্ট অনুযায়ী আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা নিফটির মধ্যে যে সিনারিওটা এই মুহূর্তে তৈরি হতে দেখছি সেটা হচ্ছে যে 24,000-এর কাছাকাছি কল আর পুট, অর্থাৎ এই যে এরিয়াটা রয়েছে এখানে কিন্তু আমরা কল আর পুট দুজনই মোটামুটি একদম সেম সেম পজিশন দখল করে রয়েছে। তো এই জায়গাটা না এই মুহূর্তে সাপোর্ট তৈরি হয়েছে, না এই মুহূর্তে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। যদি আমরা এখানে কল রাইটারদের সরে যেতে দেখতাম তাহলে এই জায়গাটাকে আমরা সাপোর্ট হিসাবে কনসিডার করতে পারতাম।
নিফটি 24,085 অবধি চলে গেলেও এখনো 24,000-এর যে লেয়ারটা সেটাকে সাপোর্ট কিন্তু সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তার কারণ এখানে কিন্তু পজিশন এখনো ওয়াইন্ড আপ হয়নি, রাইট? এবং যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ অবধি এটাকে সাপোর্ট বলা যায় না। তো এইখানে কিন্তু মার্কেট এখনো দোদুল্যমান স্ট্রেটে আছে। মার্কেট ডেফিনেটলি পজিটিভ যেতে পারে 24,500 অবধি, কিন্তু তাও এই মুহূর্তে যেটা সিনারিও সেটা হচ্ছে যে এই জায়গাতে কিন্তু এখনো পজিশন সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এবং এখানে সাপোর্ট যেটা তৈরি হওয়ার কথা ছিল 24,000-এ, সেটা যেহেতু তৈরি হয়নি, তাই আমরা 24,000-এর স্ট্রাইক প্রাইসটা দেখব। তো কালকের মার্কেটটাকে ট্রেড করতে গেলে একটাই জিনিস দেখার, 24,000-এর কল এবং 24,000-এর পুট। যদি কল রাইটিং 24,000-এর হু হু করে আপনি কমতে দেখেন, তাহলে অবশ্যই আপনি সামনের দিকে পজিটিভ ডাইরেকশনে একটা ট্রেড নেবেন। এবং যদি আপনি দেখেন যে না, কল রাইটাররা কমছে না, পুট রাইটাররা হু হু করে কমছে, তাহলে সেক্ষেত্রে আপনি ডাউনওয়ার্ডস একটা ট্রেড নিতে পারেন। তো 24,000-এর স্ট্রাইক প্রাইসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অবশ্যই আপনি মানি ম্যানেজমেন্ট এবং তার সাথে রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করে আপনার যে গেম আছে সেটাকে প্লে করবেন। সবসময় রাইটারের পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করবেন, তাহলে গেমটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। আর স্প্রেড ইউজ করে খেলার চেষ্টা করুন, অর্থাৎ স্প্রেড ইউজ করে নিজের পজিশনগুলো দেওয়ার চেষ্টা করুন। নেকেড পজিশন নিলে আপনার অবশ্যই লস হবে, তখন আপনার সবসময়ের জন্য মনে হবে অপশন বা ট্রেডিং সেটা মোটেও আপনার জন্য নয়, এটা খুব টাফ জিনিস ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি স্প্রেড ইউজ করে প্লে করেন, তাহলে আপনার ক্যাপিটাল অবশ্যই প্রোটেক্টেড থাকবে, ক্যাপিটাল লস আপনার কিন্তু একদমই হবে না। যাই হোক, এটা হচ্ছে মার্কেটের ওভারঅল সিনারিও। আর নতুন করে কিছু বলার নেই, আজকের ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।